সবাইকে স্বাগত। তো সবার হচ্ছে কি দেখা যায় যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের একটা বড় ভয় থাকে যে ভাইয়া এই কেমিস্ট্রির বা ফিজিক্সের বিভিন্ন যে ছোট ছোট ম্যাথ সেগুলো আসলে আমরা কেমনে পারবো। আচ্ছা, তো কথা হচ্ছে ফার্স্ট অফ অল মেডিকেল আসলে অত কঠিন ম্যাথ আসে না। কঠিন ম্যাথ আসলে আসলে পরীক্ষার মান আরো ভালো হতো, আরো বেশি ডিফিকাল্ট হতো। তো যেগুলো আসলে কোশ্চেন আসে সেগুলো দেখা যায় তুলনামূলকভাবে সহজ কোশ্চেনই আসে। জাস্ট দেখা যায় হালকা কিছু হয়তো ছোটখাটো হয়তো কিছু ট্রিক থাকে, হ্যাঁ, বা ইজি একটা শর্টকাট থাকে সলভের। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে কি চ্যাপ্টার 4, এটা হচ্ছে কি সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 মানে আবার পরিমাণগত রসায়ন, সেই অধ্যায়টার কিছু ম্যাথ আছে আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে হচ্ছে কি যে এইটা হচ্ছে সবথেকে বেশি কমন টাইপ, আমি একটু জুম করি আর সেটা হচ্ছে 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রাকে মোল ভিত্তিতে প্রকাশ করা। আচ্ছা, এটার জন্য মনে হয় কম বেশি সবাই যারা প্রি মেডিকেলের দিকে থাকে তারা কিন্তু দেখা যায় প্রি মেডিকেলে থাকতেই এই ফর্মুলাটা জেনে যায়, এবং তারা কিন্তু এটাই এইচএসসি তে অ্যাপ্লাই করে এমসিকিউ সলভ করার জন্য। সেটা হচ্ছে এজ ইজ ইকালস টু 10x ডিভাইড বাই এম। আচ্ছা, এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ বলতে কি? পার্সেন্টেজ হচ্ছে ঘনমাত্রার যেই পার্সেন্টেজ দেওয়া থাকবে ওইটাই আমি বসাবো, এটাকে কিন্তু আমি কোনো ধরনের ফ্র্যাকশনে কনভার্ট করব না। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখানে বসাই তাহলে কি আসতেছে দেখি। সেটা আসতেছে 10 × 10% বলছে, তাহলে 10 বসালাম। আর আমরা জানি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, তাহলে সেক্ষেত্রে আসতেছে 100/98। তার মানে ওয়ানের থেকে কিছুটা বেশি হবে, তাহলে অ্যান্সার আমরা দেখতেছি 1.02। আচ্ছা, তা সেম পদ্ধতিতে 2 নম্বরটা করা যাবে, এটা নিয়ে কোনো কাহিনী নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ম্যাথগুলো দেখলে একটু ভয় লাগতে পারে, বাট এগুলো না মেডিকেল আসলে আসার মতো না, এগুলো একটু বেশ বড়, হ্যাঁ। এগুলো করতে গেলে ক্যালকুলেটর ছাড়া আসলে সম্ভব না, কারণ মূল ভগ্নাংশ টগ্নাংশ অত হিসাব, হ্যাঁ, এটা বেশ ডিফিকাল্ট। তো তোমার মাথায় রাখবা যেগুলো জিনিস হচ্ছে ক্যালকুলেটর ছাড়া একেবারে সম্ভব না সেগুলো জিনিস তোমরা চাইলে স্কিপ দিতে পারো, ঠিক আছে। যেমন এই যে এগুলো জিনিস, ঠিক আছে, এগুলো জিনিস একটু ডিফিকাল্ট ক্যালকুলেটর ছাড়া করাটা, মানে সম্ভবই না সত্যি বলতে। আচ্ছা, এখন এইটা কিন্তু আবার হচ্ছে খুব ইজিলি করা সম্ভব ক্যালকুলেটর ছাড়া। কিভাবে আমরা একটু দেখি। কোশ্চেনটা বলছে 250 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। ওই দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত? আচ্ছা, পিপিএম এককে বের করার সবচেয়ে সহজ নিয়মটা কি? সবচেয়ে সহজ জিনিসটা হচ্ছে যে পিপিএম মানে মনে রাখবো সেটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তাহলে আমরা যদি কোনো একটা ইউনিট দেওয়া থাকে সেটা যদি আমি মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমি পিপিএম পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখি এটা কিভাবে পারবো। পার লিটার মানে 1000 ml, রাইট? আচ্ছা, তাহলে এখানে আমার কোশ্চেনে কিন্তু বলা আছে কত গ্রাম, বলা আছে 2.6 গ্রাম 250 ml এর জন্য। তাহলে 250 ml কে আমরা 4 দিয়ে গুণ দিলে এটা হবে 1000 ml। আর এটাকেও যদি আমরা 4 দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে কি আমরা 1000 ml তাহলে সমপরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই যে সমপরিমাণ ঘনমাত্রার জন্য কতটুকু কত গ্রাম সোডিয়াম কার্বনেট দিতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে একটা ভ্যালু পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি কত? 12 থেকে কম হবে আর হচ্ছে 9 থেকে একটু বেশি হবে, এরকম একটা রেঞ্জে আসবে। আচ্ছা, যাই হোক, তো হ্যাঁ 10.6 আসবে, সরি, ইয়াস, 10.6 আসবে, 10.6 গ্রাম পার 1000 ml। তাহলে 10.6 গ্রাম পার লিটার, তাহলে এটাকে আমরা মিলিগ্রামে নিই, তাহলে মিলিগ্রামে নেওয়ার জন্য কি করবো, এটা আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই দিব। তাহলে কি আসতেছে 10.6 × 1000 মানে 10600 মিলিগ্রাম। সেটাকে আমরা চাইলে লিখতে পারি 1.06 × 10⁴, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে এভাবে হচ্ছে পিপিএম বের করা সহজ নিয়ম, এটা হচ্ছে কি একটা মেডিকেল আসার মতো কোশ্চেন, আমি ভুল না বললে এটা মনে হয় অনুশীলনী তো আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা একটা ম্যাথ দেখি। এই যে সেম আরেকটা ম্যাথ বলছে কোন লবণের দ্রবণে ঘনমাত্রা 1.25 গ্রাম পার লিটার হলে পিপিএম এককে ওই লবণের ঘনমাত্রা নির্ণয় করো। বলেই দিছে তারা 1.25 গ্রাম পার লিটার, তাহলে এটাকে আমরা জাস্ট খালি মিলিগ্রাম নিব, তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই দিব, তাহলে কি আসতেছে 1250 মিলিগ্রাম পার লিটার, মানে ওইটাই মানে পিপিএম। আচ্ছা, তারপর হচ্ছে 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এর 100 ml দ্রবণে পিপিএম ঘনমাত্রা কত হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে যে তারা 100 ml দিছে এটাতে কোনোভাবে গণাই ধরা যাবে না, এটাতে লাইক কাউন্টই করা যাবে না, এটা এটা হুদাই দিয়ে রাখছে। মেইন তথ্যটা কি? মেইন তথ্যটা হচ্ছে 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। 0.01 মোলার মানে 0.01 মোল পার লিটার, মানে 0.01 ইন্টু, এটাকে আমরা যদি গ্রামে নিতে চাই তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য হচ্ছে 35.6 গ্রাম। তাহলে এটা আমরা হচ্ছে কি পাবো কত, দুইটা শূন্য, তার মানে 0.365 গ্রাম কি পাইলা পার লিটার। পার লিটার, তাহলে এটারে যদি আমরা মিলিগ্রামে নিই তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই দিব, 1000 দিয়ে মাল্টিপ্লাই দিলে কি আসতেছে 365 মিলিগ্রাম পার লিটার, মানে 365 পিপিএম। শেষ। দেখি,
হ্যাঁ, 365 ppm। তা সেম ভাবে আমরা এই পরের ম্যাথটাও করে ফেলতে পারবো। সেটা হচ্ছে কি বলছে তারা, বলছে 0.1 মোলার, এই যে এইটাই হচ্ছে কি আসল তথ্য, 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর জানা থাকলে, এবং এই যে এখানে যেহেতু তারা কি বলা যায় ঘনমাত্রা দিচ্ছে, তো আমরা জানি যে ঘনমাত্রা মোলার মানে হচ্ছে গ্রাম পার, সরি মোল পার লিটার, মোল পার লিটারকে আমরা গ্রাম পার লিটার নিব কিভাবে, আণবিক ভর দিয়ে গুণ দিয়ে, এবং গ্রাম পার লিটারকে আমরা কিসে কনভার্ট করবো, মিলিগ্রাম পার লিটার 1000 দিয়ে গুণ দেওয়ার মাধ্যমে। আচ্ছা, তো এইভাবে জিনিসগুলো আশা করি পারা যাবে। তো এবার আমরা হচ্ছে কি আরো কিছু সিমিলার এরকম কিছু ম্যাথ দেখি, যেগুলো জিনিস মেডিকেলে আসার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এইগুলো সবকিছু, এই ম্যাথগুলো বাকি যেগুলো আছে যেমন এটাও সেম ম্যাথই, এই যে আগের ম্যাথই দিচ্ছে, জাস্ট একটু ভ্যালুটা আই থিঙ্ক একটু চেঞ্জ করতে পারে হয়তো, সেম ভাবে করতে হবে। এটাও সেম ভাবে। এখানে কি বলছে, আচ্ছা এইটা একটা ইন্টারেস্টিং জিনিস, তারা বলছে যে হচ্ছে কি 2.55% দেওয়া আছে, এবং সেটা কি, সেটা হচ্ছে ওয়েট বাই ভলিউমে দেওয়া আছে। কত কিসে দেওয়া আছে, ওয়েট বাই ভলিউম। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, যদি তোমার পার্সেন্টেজে দেওয়া থাকে, কোনো কিছু যদি ডাব্লিউ বাই ভি আকারে দেওয়া থাকে, এবং সেটা যদি কি থাকে পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে, তাহলে তুমি অবশ্যই জাস্ট ওই পার্সেন্টেজটাকে 10 টু দি পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাচ্ছে, সেটা পিপিএম এ কনভার্ট হয়ে যাচ্ছে। আমরা দেখি কেমনে হচ্ছে, দেখো 2.55 বলছে না, দেখো 2.55 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 মানে কি চারটা শূন্য, তাহলে 2550 ppm। এটা হচ্ছে সহজ শর্টকাট, দ্যাট ইজ 2550 হচ্ছে। হ্যাঁ, 2550 নাকি, ও না সরি, 10 টু দি পাওয়ার 4 এক দুই, সরি 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 সরি, আমি একটা শূন্য এখানে কম দিছি অ্যাকচুয়ালি, কজ চারটা শূন্য মানে হচ্ছে 2.55, এরপর আরো দুইটা ঘর যাবে, তাহলে আর একটা শূন্য হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওকে, 10 টু দি পাওয়ার 4, তাহলে এইটা হচ্ছে সহজ শর্টকাট, এটা মাথায় রাখলে জিনিসটা সহজ হবে, 25,500 ppm। ওকে, ক্যালকুলেশনস গুলো কিন্তু এগুলো একটু ঝালাই পালাই করে যেতে হবে, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই, এটা হচ্ছে সহজ শর্টকাট। আচ্ছা, এবার কি বলছে তারা, একটি পাত্রে 250 ml 5% নাইট্রিক অ্যাসিড আছে, ওই দ্রবণের ঘনমাত্রা এককে নির্ণয় করো। দেখো এখানে সেম ভাবে পার্সেন্টেজ দেওয়া আছে 5%, তাহলে পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা জাস্ট সহজ শর্টকাট কি 10 টু দি পাওয়ার 4 দ্বারা মাল্টিপ্লাই করবো, তাহলে 5 কে যদি আমরা 10 টু দি পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে, 50,000 আসবে। ঠিক না, এই যে চারটা শূন্য, তাহলে এই যে 50,000 ppm, তাহলে পার্সেন্টেজ দেওয়া থাকলে সহজ শর্টকাট হচ্ছে 10 টু দি পাওয়ার 4 দ্বারা মাল্টিপ্লাই করা। আচ্ছা, এবার কি বলছে দেখি, ঘনমাত্রা কত হবে, 0. এত ppm। আচ্ছা, এগুলো মোটামুটি সেম জিনিসই আসতেছে, রিপিট রিপিট। তাহলে দেখো পিপিএম এ দেওয়া থাকলে যদি পার্সেন্টেজে যেতে হয়, তাহলে আমরা কেমনে যাবো, উল্টা কাজ করবো, 10 টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড দিয়ে দিব, ঠিক না। আচ্ছা, 0.2 মোলার সাইটটা সেটা আছে, এগুলো পারবা তোমরা, এগুলো জিনিস সেম, এই যে সেম জিনিসগুলো আসছে, এই যে পার্সেন্টেজ দেওয়া আছে, পিপিএম চাইছে, ঠিক আছে, আবার এই যে মোলারিটি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে চাইছে পিপিএম এ, আবার হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে চাইছে পিপিএম এ, কমন কমন জিনিসগুলি আসছে। আচ্ছা, লাস্ট যে দুইটা ম্যাথ, যেটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের জন্য খুবই ফেভারিট, এবং ভুল না বললে মেডিকেল অ্যাডমিশনে চলেও আসছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে একটি রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ গ্লুকোমিটারে 10 মিলিমোল পার লিটার দেখা যাচ্ছে। এখানে ইউনিটটা তারা দিচ্ছে 10 মিলিমোল পার লিটার। যেহেতু এখানে মোল দেওয়া নাই, মোল দেওয়া থাকলে আমরা কনভার্ট করি গ্রামে, বাট মিলিমোল দেওয়া থাকলে মাথায় রাখবা ওর আণবিক ভর দিয়ে গুণ দিলে সেটা কিসে কনভার্ট হবে, গ্রামে না মিলিগ্রামে কনভার্ট হবে, বিকজ এখানে আমরা গুণটা কিন্তু তার মোল সংখ্যা দিয়ে দিচ্ছি না, মিলিমোল দিয়ে দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে এটা সহজ শর্টকাট, আমরা যেহেতু জানি যে পিপিএম এ বের করার জন্য আমার কি করতে হবে, মিলিগ্রাম পার লিটার আনতে হবে। আমরা তাহলে জানতেছি যে মিলিমোলকে তার আণবিক ভর দিয়ে গুণ দিলে কি হচ্ছে, আমার হচ্ছে গিয়া মিলিগ্রাম বের হয়ে যাচ্ছে। তাহলে কি 10 × 180, 180 কেন, কারণ আমরা জানি গ্লুকোজের আণবিক ভর 180 গ্রাম, তাহলে 180 দিয়ে গুণ দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, তাহলে সেটা কি আসতেছে 1800 মিলিগ্রাম পার লিটার। তাহলে এইটাই হচ্ছে পিপিএম, দ্যাট ইজ 1800 ppm। তাহলে খুবই সহজ একটা ম্যাথ ছিল, কিন্তু এটা দেখে মনে হবে যে এটা কি না কি করতে হবে। আচ্ছা, লাস্ট যে ম্যাথ, সেটা হচ্ছে কোনো ডায়াবেটিক রোগীর 25 ml রক্তের মধ্যে 26 মিলিগ্রাম গ্লুকোজ আছে। আচ্ছা, এটাকে আমরা ডাব্লিউ বাই ভিতে কনভার্ট করব। ডাব্লিউ বাই ভিতে কনভার্ট হলে কি আসতেছে, ডাব্লিউ হচ্ছে তাহলে 26 মিলিগ্রাম বাই হচ্ছে 25 ml। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে কি জানি, আহ, এটাকে কনভার্ট করতে বলছে কি, তারা বলছে মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করতে বলছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এটার আসলে একটু ক্যালকুলেশনস করতে হবে, ক্যালকুলেশনস আমি করলে আমার মনে হয় 26-কে 25 দিয়ে ডিভাইড দিলে 1.04 আসে। হ্যাঁ, 1.04 আসে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, এখানে যেহেতু হিসাবটা আছে মিলিগ্রাম পার এমএল এ, আমরা জানি যে মিলিলিটার এবং ডেসিলিটার ভিতরে পার্থক্য কত, 100-র একটা পার্থক্য। তাহলে আমরা যদি এইটাকে মিলিলিটারকে যদি 100 দ্বারা ভাগ দিই, তাহলে এটাকে আবার 100 দ্বারা ভাগ দেওয়া মানে উপরে 100 দ্বারা গুণ হয়ে যাওয়া, তাহলে সেটা কিসে কনভার্ট হবে, মিলিগ্রাম
পার ডেসিলিটারে। তাহলে খুব সিম্পলি আমরা দেখতেছি যে 100 দ্বারা ভাগ দিলে তাহলে এটা উপরে চলে যাচ্ছে, ইট ইজ ইন্টু 100, তাহলে আমরা এটাকে ইন্টু 100 দিয়ে দিই। 104, 104 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। 104 মিলিগ্রাম পার ডিএল, এটাকেই তারা পার্সেন্টেজে চাইছে, ওকে। তো এই ছিল হচ্ছে কি আমাদের ছোটখাটো কিছু ম্যাথের কথাবার্তা পরিমাণগত রসায়ন থেকে। দেখা যায় ম্যাথমেটিক্যাল প্রবলেমস দেখলে স্টুডেন্টরা মনে করে যে এটা মানে বেশ ডিফিকাল্ট, এটা মানে অনেক বড় করে করতে হবে, বাট আসলে এরকম কিছু না। এরকম আরো কিছু ম্যাথ আছে, বাট এগুলোতে ক্যালকুলেশনস এর একটু ঝামেলা আছে, এগুলোতে ক্যালকুলেটর ছাড়া দেখা যায় বেশ ডিফিকাল্ট, তাই হচ্ছে কি দেখা যায় যে এগুলোকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে ধরি না। যেগুলো দেখা যায় দেখেই বোঝা যাচ্ছে যে না এটা তো ক্যালকুলেটর ছাড়া সম্ভব, সেগুলো ম্যাথই আসলে বেশি করে প্র্যাকটিস করা উচিত। আচ্ছা, সবাইকে ধন্যবাদ।